রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে আগুন, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের ২ ঘন্টা চেষ্টার নিয়ন্ত্রণে, জীবিত উদ্ধার ২ জন। যেটাতে আগুন মূলত সেটা একটা রেস্টুরেন্ট, ঢাকা রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট, সেখানেই মূলত আগুনটা ছিল। হতাহত আমরা এখনো খবর পাইনি, আমার মনে হয় বা আমরা আশা করছি কিন্তু হতাহত নেই। তবে 10 তলা থেকে আমরা 2 জন লোককে আমরা রেস্কিউ করেছি। রাতভর রাজধানীর ৬৫টি চেকপোস্টে যৌথ বাহিনীর তল্লাশি, কেউ বিপদে পড়লে সবাইকে এগিয়ে আসার আহ্বান ডিএমপি কমিশনারের। যেই পরিস্থিতি তৈরি হয়েছিল, জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছিল, সেটা খুব দ্রুতই সেটা থেকে উত্তরণ করা সম্ভব হবে। সবাইকেই অবদান রাখতে হবে এবং সবাইকেই আমাদের কাজ করতে হবে সমাজকে অপরাধমুক্ত রাখার জন্য। জামায়াত নেতা এটিএম আজহারের লিভ টু আপিলের বিষয়ে আদেশ আজ, শুনানি শুরু। ট্রাইব্যুনালে মায়ের ডাকের গুমের ১০০ অভিযোগ। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট, নির্দেশনা মেনে হল ছাড়ছেন শিক্ষার্থীরা। বন্ধ সব ধরনের একাডেমিক কার্যক্রম। আবু সাইদ হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অপপ্রচারের বড় জবাব। সুষ্ঠু ও ন্যায় বিচার নিশ্চিতে সহায়ক হবে বলছেন সংশ্লিষ্টরা। সাভারে কোনোভাবেই বন্ধ হচ্ছে না অবৈধ ইটভাটা, মাঝে মধ্যে অভিযান হলেও কয়েকদিনেই ফিরে যায় আগের রূপে, হুমকিতে পরিবেশ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির বাঁচা মরার লড়াইয়ে নামছে আফগানিস্তান ও ইংল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩টায় মুখোমুখি হবে ২ দল। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সকালে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের ২ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বুধবার ভোর ৫:৩০টার দিকে এই অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দমকল কর্মীরা। আগুন নেভাতে একে একে ঘটনাস্থলে পৌঁছায় ১৪টি ইউনিট। তবে ৯টি ইউনিট কাজ করে ২ ঘন্টার চেষ্টায় সকাল ৭:৩০টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতি নির্ণয় করা যায়নি। ভবনটি থেকে জীবিত উদ্ধার করা হয় ২ জনকে। আজ ভোর ৫:৩৫ আমরা আগুনের সংবাদ পাই। মোট 14টি গাড়ি এখানে আছে। এই 14টি গাড়ির মধ্যে 9টা গাড়ি আমাদের কাজ করেছে আর 5টা গাড়ি স্ট্যান্ড ছিল। ছয়তলা যেটাতে আগুন মূলত সেটা একটা রেস্টুরেন্ট, ঢাকা রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট, সেখানেই মূলত আগুনটা ছিল। হতাহত আমরা এখনো খবর পাইনি, আমার মনে হয় বা আমরা আশা করছি কিন্তু হতাহত নেই। তবে 10 তলা থেকে আমরা 2 জন লোককে আমরা রেস্কিউ করেছি। অপরাধীদের ধরতে রাতভর রাজধানী ঢাকা সহ সারা দেশে বিভিন্ন চেকপোস্টে তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। রাতে জননিরাপত্তার এই বিশেষ কার্যক্রম পরিদর্শন করে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বলেন, যে কোনো অপরাধ আর বরদাস্ত করা হবে না। আর সবাইকে সম্মিলিতভাবে সন্ত্রাসীদের মোকাবিলা করার আহ্বান ডিএমপি কমিশনারের। কেউ বিপদে পড়লে আশেপাশে সবাইকে এগিয়ে যাওয়ারও অনুরোধ ডিএমপি কমিশনারের। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। সম্প্রতি রাজধানী সহ সারা দেশে বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড। এসব প্রতিরোধে মাঠে নামানো হয়েছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবি। খোদ রাজধানীতেই বসানো হয়েছে ৬৫টি চেকপোস্ট। তল্লাশি করা হচ্ছে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন। মঙ্গলবার রাত ১২টার দিকে বিজয় সরণি চেকপোস্ট পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী ও উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় ডিএমপি কমিশনার সবাইকে সম্মিলিতভাবে সন্ত্রাসীদের মোকাবেলা করার আহ্বান জানান। ঢাকা শহরে ছিনতাইয়ের প্রবণতা একটু বৃদ্ধি পাওয়ায় এবং দু একটি ঘটনা ভাইরাল হওয়ায় আমরা ছিনতাইকারী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছি। ঢাকা উদ্যান আদাবর থেকে চিহ্নিত সন্ত্রাসী টঙ্গা বাবু, তাকেও অ্যারেস্ট করা হয়েছে, মোহাম্মদপুর থানায় আছে। এর আগে আমরা কবজি কাটা আনোয়ার, তাকেও অ্যারেস্ট করছি। ঢাকাবাসীর সবার কাছে অনুরোধ, আসেন সম্মিলিতভাবে আমরা এই ধরনের অপরাধ, এই যে এটাকে ইংরেজিতে বলে স্ট্রিট অফেন্স, পেটি স্ট্রিট অফেন্স, এটা পৃথিবীর ৩য় বিশ্বের অনেক দেশেই হয়। সম্মিলিতভাবে যদি আমরা চেষ্টা করি, এই অফেন্স থেকে আমরা বের হয়ে আসতে পারবো। এসব ঘটনায় রাজনৈতিক ইন্ধন আছে জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, যদি কেউ দেশের পরিস্থিতি অবনতির চেষ্টা করে, সেটা রাজনৈতিক বা ছিনতাই হোক, বরদাস্ত করা হবে না। প্রত্যেকটা সেক্টরে আমরা তো দেখেছি যে চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজি
আবার নতুন করে দেখা গেছে শুধু আগের যারা কালেকশন করতো তাদের জায়গায় নতুন মানুষজন চলে এসেছে এবং তাদের পেছনে রাজনৈতিক ইন্ধনও আছে। সরকারের কাছে এই তথ্যগুলো আসে যে কে কিভাবে কোথায় কী করছে। নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক কিংবা নিতান্তই চাঁদাবাজি ছিনতাইয়ের মতো ঘটনা হোক, সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতম অবস্থান নেবে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্যেও গত রাতে রাজধানীর যাত্রাবাড়ির সুতি এলাকায় জাহিদ নামে এক যুবককে গুলি করে মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। রাতেই স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়। এদিকে গত রাত 11টার দিকে যাত্রাবাড়ির বিবির বাগিচা এলাকায় বাসার সামনে মোহাম্মদ ইকবাল নামে এক যুবককে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। বর্তমানে দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম নাহিদ ইসলাম। মাত্র 26 বছর বয়সে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে, হয়ে উঠেছেন দেশের গণমানুষের অন্যতম নেতা। তাই নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছেড়ে দিলেন নাহিদ ইসলাম। পদত্যাগের কারণ হিসেবে জানালেন, সরকারের চাইতেও রাজনীতির মাঠে তাকে এখন বেশি প্রয়োজন। মোহাম্মদ সাকিবের প্রতিবেদন। শান্ত চোখ, মিষ্টভাষী ও মিশুক প্রকৃতির যুবক নাহিদ ছাত্র জনতার উদ্দেশ্যে যখন ভাষণ দেন, তখন তার মাথায় বাঁধা থাকে বাংলাদেশের পতাকা। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি, যে আন্দোলনে উত্তাল হয়েছিল পুরো বাংলাদেশ। কোটা বিরোধী আন্দোলন ঘিরে তাকে দুবার আটক করা হয়। এ সময় নির্মম নির্যাতনেরও শিকার হন তিনি। তার নেতৃত্বেই এক দফা দাবিতে পথে নামে ছাত্র জনতা। সবার অংশগ্রহণে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারে ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে যোগ দেন নাহিদ ইসলাম। তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি। 6.5 মাসের মাথায় দায়িত্ব ছেড়ে ছাত্র জনতার কাতারে ফিরলেন নাহিদ। কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। তা সত্যি করে মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। নতুন রাজনৈতিক দলে যোগ দিতে পদত্যাগের কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক শক্তির উত্থানে এখন তার রাজপথে থাকা প্রয়োজন। গণঅভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। এখনো গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলেও অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সফল হবে বলে মনে করেন তিনি। এখনো আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি। আমি আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিনগুলোতে জনগণের যে আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা সচেষ্ট হবে এবং দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিরসনে তারা সফলতা দেখাতে পারবে। 28 ফেব্রুয়ারি বিকেল 3টায় মানিক মিয়া এভিনিউতে নতুন দল আত্মপ্রকাশ করবে ও শপথ নেবে বলেও জানান নাহিদ ইসলাম। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। জামায়াত নেতা এটিএম আজহার লিভ টু আপিলের অনুমতি পাবেন কিনা আজ আদেশ দেবেন আপিল বিভাগ। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। শুনানিতে হাসিনার আমলে 71 মানবতা বিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হয়েছে কিনা সেই প্রশ্ন তোলেন আপিল বিভাগ। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 2014 সালে মানবতা বিরোধী অপরাধের দায়ে এটিএম আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরের বছর 113 যুক্তিতে তার খালাস চেয়ে আবেদন করেন তিনি। 2019 সালে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। সেই রায়ের রিভিউ আবেদন করা হয় আজ। মঙ্গলবার শুরু হয় রিভিউ শুনানি। শুরুতেই প্রশ্ন ওঠে মানবতা বিরোধী অপরাধের বিচারের মামলাগুলো নিয়ে। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার আমলে 71 মানবতা বিরোধী অপরাধে বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হয়েছে কিনা প্রশ্ন তোলেন আপিল বিভাগ। আজহারের আইনজীবী বলেন, বিচারটি ছিল উদ্দেশ্য প্রণোদিত। আলোচনা উঠেছে, সেখানে উঠেছে অতীতের সবগুলো রায়। এই যে একটি ফাইন্ডিং তারা দিল,
এবং এই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়ে এক্সিকিউট করা হলো। আজকে যদি সেই সব রায়গুলো এই পয়েন্টে রিভিউ হয়, তাহলে আন্তর্জাতিক আইনের অ্যাপ্লাই না করার কারণে যে অবিচার হয়েছে সেটা নতুন করে আবার প্রমাণিত হবে। পরে আজহারের রিভিউ শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। তবে এর আগে নতুন করে লিভ টু আপিলের অনুমতি পাবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে। এই গ্রাউন্ডে লিভ হবে কি হবে না, এই মর্মে আগামীকালকে সকালে শুনানি হবে এবং শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ প্রদান করবেন। জামাতের সেক্রেটারি জানান, তারা অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচার প্রত্যাশা করছেন। আইনের প্রতি, আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, আমরা ন্যায় বিচারের প্রত্যাশী। আর এটা যেহেতু একটা সাবজুডিস ম্যাটার, আমাদের সিনিয়র লয়ার লিগ্যাল বিষয়গুলো খুব পরিষ্কার করে গণমাধ্যমের সামনে ব্যক্ত করেছেন। আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি। শুনানি ঘিরে দলটির নেতাকর্মীদের দৃষ্টি ছিল সর্বোচ্চ আদালতের দিকে। তাকে মুক্ত করতে এরই মধ্যে বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন জামাতে ইসলামী। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। 2009 থেকে 24 পর্যন্ত আওয়ামী লীগের আমলে 100 জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 100টি অভিযোগ দাখিল করেছে জোরপূর্বক গুমের শিকার ও ভুক্তভোগী পরিবারের সংগঠন মায়ের ডাক। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দেয় সংগঠনটির নেতারা। গুম হওয়া 100 জনের মধ্যে 95 জন এখনও ফেরত আসেনি। এর মধ্যে আছেন বিএনপি নেতা চৌধুরী আলম, তেজগাঁওয়ের বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমন। অভিযোগে শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ র্যাব, পুলিশ, ডিবি, সিটিটিসির সাবেক ঊর্ধ্বতন 60 কর্মকর্তাকে আসামি করা হয়েছে। একশোটি অভিযোগ এখানে দায়ের হয়েছে এবং এই অভিযোগ যাদের বিরুদ্ধে দায়ের করেছেন তারা হলো অফিসার অফ র্যাব, অফিসার ডিবি, অফিসার পুলিশ, অফিসার সিটিটিসি এবং অফিসার ডিজিএফআই। তন্মধ্যে জিয়াউল হাসান, যিনি ইতোমধ্যে জেলে আছেন, এবং আসাদুজ্জামান খান কামাল, যিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তারেক সিদ্দিকী, জাভেদ পাটোয়ারি পুলিশের আইজিপি ছিলেন, মনিরুল ইসলাম, বেনজির এবং আরও উল্লেখযোগ্য ব্যক্তিদেরকে এই সমস্ত অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। 6 মাস চলে যাওয়ার পরেও আমরা কোনো আমাদের তথ্য জানতে পারিনি, অ্যাটলিস্ট ভিকটিম ফ্যামিলিগুলো জানতে পারিনি যে এই মানুষগুলোর সাথে কি করা হয়েছে। কোটা আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় জাতিসংঘের প্রতিবেদনকে প্রামাণ্য দলিল হিসেবে দেখছেন তার সহপাঠী, সহযোদ্ধা এবং পরিবার। প্রতিবেদনটি এই হত্যাকাণ্ড নিয়ে ন্যাক্কারজনক অপপ্রচারের বড় জবাব বলেই মনে করেন তারা। আর সুষ্ঠু ও ন্যায় বিচারে এটি সহায়ক হবে বলে মত বিশ্ববিদ্যালয় প্রশাসনের। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন মাহমুদ রকিব। বুলেটের সামনে আবু সাইদের এই আত্মদান নাড়া দিয়েছিল বিশ্ব বিবেককে। 16 জুলাইয়ের এই দৃশ্য রাজপথে নামিয়েছিল দেশের সব ছাত্র জনতাকে। তীব্র আন্দোলনে 22 দিনেই চূর্ণ হয়ে যায় পতিত সরকারের দাম্ভিকতা। সম্প্রতি জাতিসংঘের ডিজিটাল ফরেন্সিকে আবু সাইদ হত্যাকাণ্ডে পুলিশের সরাসরি জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। রিপোর্ট বলছে 14-15 মিটার দূরে বাঁশের লাঠি হাতে দাঁড়িয়ে থাকা আবু সাইদ পুলিশের জন্য হুমকি ছিল না। আবু সাইদের হৃৎপিণ্ড, ফুসফুস, তলপেট সহ বুকের ডান পাশে 40 এবং বাঁ পাশে 50টি মেটাল প্যালেটের আঘাত ছিল। শটগান দিয়ে অন্তত 2বার গুলি করা হয়েছিল তাকে। জাতিসংঘের প্রতিবেদনের পর সুষ্ঠু বিচারের আশা জাগিয়েছে সহযোদ্ধা ও সহপাঠীদের মাঝে। পুলিশের গুলিতে নিহত হয়েছে, তারপরে তারা ষড়যন্ত্র করেছে, সারা বিশ্ব দেখেছে এবং তার যে মৃত্যুটা, এটা তো আসলে প্রমাণ করার মতো তো সেরকম কোনো বিষয় নেই। এটা খুবই আমরা সাধুবাদ জানাই যে জাতিসংঘের মতো একটা জায়গা এই বিষয়টাকে দালিলিক প্রমাণ হিসেবে দেখেছে। এই প্রামাণ্য দলিলটি তার বিচারের কাজে যথাযোগ্যভাবে কাজে লাগবে বলে আমরা প্রত্যাশা করি। আর দেরি করার কোনো ওয়ে নেই আমি মনে করি। আমি আহ্বান জানাবো দ্রুততার সহিত আমাদের এই আবু সাইদ হত্যা মামলা বিচারটা কার্য সম্পন্ন করা। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি আবু সাইদের বাবা ও মায়েরও। আমার ছেলেকে গুলি করে হত্যা করলো, তাদের যেন সরকারের কাছে এই দাবি আমার কঠিন বিচার হয়, যেন সকল আসামিকে যেন আইনের আওতায় আনে তাদের কেন উপযুক্ত শাস্তি দেয়। জাতীয় সংঘের কাছে আমার ছেলের বিচার চাই। এদিকে আবু সাইদ হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তারই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রতিবেদনে ধরা পড়ে গেছে, তাদের পরীক্ষায় ধরা পড়ে গেছে,
যে সরাসরি পুলিশ গুলি করে যে মারছে, আবু সাঈদের হত্যাকারীদের অতি শীঘ্রই যে মামলাটা এখনো নিষ্পত্তি হচ্ছে না, এখনো কোনো আসামি ধরা পড়তেছে না, সেটা শিক্ষার্থী, জনসাধারণ, বাংলাদেশ সবাই তাকিয়ে আছে। আবু সাঈদ হত্যাকাণ্ড নিয়ে 3টি আলাদা মামলা হয়েছে, 3টিরই কার্যক্রম চলমান। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশ অনুযায়ী হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সিন্ডিকেটের 99তম জরুরি সভায় সিদ্ধান্ত হয় কুয়েটের সব আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বন্ধ থাকবে। একই সাথে শিক্ষার্থীদের বুধবার সকাল 10টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 18 ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের 2 গ্রুপের সংঘর্ষের প্রতিবাদে ভিসি, প্রো ভিসি সহ 3 কর্মকর্তার পদত্যাগ সহ 6 দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। ফাইনাল স্টুডেন্টসরা পরীক্ষা চলতেছিল, তো আমাদের এখন এই মুহূর্তে বাসায় যাওয়া খুব কষ্টকর হয়ে গেছে, আর পড়াশোনা তো আমাদের একটা বড় হ্যাম্পার হবে। আসলে পড়াশোনা অনেক বেশি পড়ে আমাদের, কারণ ঈদের বন্ধ আছে, আর আশা করতেছি এত তাড়াতাড়ি তো প্রোগ্রামগুলো না আশপাশে তো আসলে নিরাপত্তা নাই। অ্যাকচুয়ালি লোকালরা তো ওইভাবে এখনো যারা হামলা করেছিল তারা তো ঘুরে বেড়াচ্ছে। এখন এই যা দেখছি টিভিতে বা মিডিয়ায় বা ইউটিউবে যেখানে যা দেখি তাতে তো আর নিরাপত্তা পাচ্ছি না, মানে যেহেতু আমরা থাকি দূরে, এখানে কি করে কি করবো। এইসব সমস্যার কারণে আসলে খুব চিন্তিত যে কি হয় ফিউচারে, ভালো আর দেশ আসলে কোন দিকে আগায় তার উপর সবকিছু নির্ভর করে। এই নিয়ে আরো জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। সকাল 10টার মধ্যে শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগ করার কথা ছিল, সবাই ক্যাম্পাস ত্যাগ করেছেন কিনা, এছাড়া কি বলছেন শিক্ষার্থীরা প্রশাসনের এই সিদ্ধান্তকে? খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ গতকাল সিন্ডিকেটে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেক আজ সকাল 10টার ভিতর কিন্তু শিক্ষার্থীদের সকল হল ছেড়ে দেওয়ার নির্দেশনা আছে। সেই মোতাবেক কিন্তু আজ আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই কিন্তু দূর দূরান্ত থেকে যারা কুয়েটে লেখাপড়া করে সেসব শিক্ষার্থীরা কিন্তু তারা হল ছাড়তে শুরু করেছে, এবং এখনো কিন্তু 10টা আপনারা জানেন 10টা বেজে গেছে, 10টার পরেও কিন্তু কিছু কিছু শিক্ষার্থী এখনো হল ত্যাগ করছে। এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে অনেক স্থান থেকে শিক্ষার্থীদের যে অভিভাবক তারাও কিন্তু কুয়েট ক্যাম্পাসে এসেছে তাদের সন্তানকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য। আমরা একাধিক শিক্ষার্থীর সাথে এই বিষয়ে কথা বলেছি, তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে কুয়েট ক্যাম্পাস এভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় পড়াশোনায় আসলে ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু তারা গবেষণা নিয়ে কাজ করে, গবেষণা বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি কথা বলে রাখতে চাই যে আমরা কুয়েটের যে প্রশাসন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে গত 18ই ফেব্রুয়ারি বহিরাগতের সাথে সাধারণ শিক্ষার্থীদের যে সংঘর্ষ হয়েছে, এই সংঘর্ষের পর শিক্ষার্থীদের নিরাপত্তা আসলে নিশ্চিতের জন্য এবং নিরাপত্তাটা জোরদার বাড়ানোর জন্য কিন্তু অনির্দিষ্টকালের জন্য কুয়েট ক্যাম্পাস বন্ধ ঘোষণা সহ সকল শিক্ষার্থীদেরকে আসলে নিরাপদে বাড়ি ফেরার জন্যই কিন্তু হল বন্ধ করা হয়েছে। এটা ছিল কুয়েট থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। চৈতি। রকি, ধন্যবাদ আপনাকে। আজ ঢাকায় আসছেন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সেই লিখায়েভ। ঢাকায় রাশিয়ান হাউসের 50 বছর পূর্তি অনুষ্ঠানে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন রোসাটম মহাপরিচালক। জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খানের সাথেও বৈঠক করবেন। বৃহস্পতিবার অ্যালেক্সেই লিখায়েভের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করার কথা রয়েছে। সর্বশেষ 2020 সালের জুলাইয়ে বাংলাদেশ সফর করেছিলেন রোসাটম মহাপরিচালক। Work together to address regional and global challenges and ensure that the bonds between Bangladesh and Russia remain as strong as ever. May the Russian House in Dhaka continue to inspire and foster a deeper connection between our two peoples for many more years to come. Long live Bangladesh Russia friendship, and thank you all. সাভারে কোনোভাবেই বন্ধ হচ্ছে না অবৈধ ইট ভাটা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাঝে মধ্যে আর্থিক জরিমানা আর ভাটার আংশিক অংশ ভেঙে দেওয়া হলেও কয়েকদিনই তা ফিরে যায় আগের রূপে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি, পাশাপাশি হুমকিতে জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য। সাভার থেকে
দেওয়ান ইমনের রিপোর্ট। সারি সারি এসব ইটভাটা থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়া যেন পরিবেশকে গলা টিপে হত্যা করছে। প্রতি মুহূর্তে মানুষের গ্রহণ করা বায়ু এখন ইটভাটার ধোঁয়ায় বিষে ভরা। রাজধানীর অদূরে সাভার উপজেলায় মোট 92টি ইটভাটা রয়েছে, এর মধ্যে 32টি অবৈধ। পরে ওটা আস্তে আস্তে কিছু পুনর্নির্মাণ করার পরে আবার কাজকর্ম চালু করছে। এটা অবদান গত বছর থেকেই এই বাটার কারণে আমরা ধান করে হারি না, যখন কিনা কাটার সময় হয়ে যায় তার এক সপ্তাহেই এই ধান পুরা জায়গা। আর আমরা কাইটায় কামলা নেই, আমার কামলার খরচ হয় না, খালি যাবাবের তিনের নাকি। ইটভাটার কালো ধোঁয়ার মাধ্যমে বাতাসে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে কার্বন, নাইট্রোজেন, সালফার ডাই অক্সাইড ও কার্বন মনো অক্সাইডের মতো ক্ষতিকর উপাদান, যা মানুষ ও প্রাণীজগতের সুস্থভাবে বেঁচে থাকাকে কঠিন করে তুলছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ইটভাটায় সৃষ্ট দূষণে বয়স্ক ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর পরিবেশবিদরা বলছেন ইটভাটা ধ্বংস করছে নদীনালা, খালবিলের জীববৈচিত্র্যকে। যে ধরনের গ্যাস নিঃসরণ করে ক্ষতিকর বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই গ্যাসগুলো মানব দেহে দীর্ঘমেয়াদী শ্বাস প্রদাহে যে আক্রান্ত করে, বিশেষ করে বয়স্ক এবং শিশুদের জন্য। আমাদের উদ্ভিদকুল যেটা আছে, সেই উদ্ভিদকুলের যে প্রোডাক্টিভিটি, তার যে উৎপাদন ক্ষমতা, পরাগায়নের ক্ষেত্রে যে ইনসেক্টগুলি এর আশেপাশে বসবাস করার কথা ছিল, তারা কিন্তু এই বায়ু দূষণের কারণে বসতে পারে না বা থাকতে পারে না। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে স্পষ্ট 2013-তে নিষেধ থাকা সত্ত্বেও বেশিরভাগ ভাটাই স্থাপন করা হয়েছে মানুষের বসতি, নদীর তীর ও কৃষি জমির মাঝে। উপজেলা প্রশাসন বলছে কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। এবং অবৈধ যেই হোক না কেন, রাষ্ট্রের প্রতি সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, সেটা আমরা প্রত্যাশা করি। এর পরিপ্রেক্ষিতে যদি কেউ অডাসিটি দেখায় আইনকে অমান্য করার জন্য, এরকম যদি কেউ উদ্ধত্তপূর্ণ আচরণ দেখায়, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। দেশে পরিবেশ দূষণ রোধে যে আইন করা হয়েছে তার যথাযথ বাস্তবায়নের দাবি বিশেষজ্ঞদের। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার। বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের দুটি পুরাতন ভবন ভাঙা টেন্ডারে অনিয়মের অভিযোগ উঠেছে। মাত্র 38 লাখ টাকায় কোটি টাকা মূল্যের ভবনটি পেয়েছেন খুলনা মহানগর যুবলীগ নেতা শেখ শাহজালাল সুজনের প্রতিষ্ঠান এসকে ট্রেডার্স। ভবন দুটি অন্তত কোটি টাকায় বিক্রি হওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। এসকে ট্রেডার্সের কার্যাদেশ বাতিল করে পুনরায় নিলামের দাবি জানিয়েছে ঠিকাদার ও সচেতন মহল। সহকর্মী এস সোহানে পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। 2024 সালের 6 মার্চ বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের ব্লক 1 ও ব্লক 2 ভবন দুটি ভাঙনের জন্য নিলামের আহ্বান করা হয়। 150 জন ঠিকাদার শিডিউল কিনলেও মাত্র 10 জন নিলামে অংশ নেয়। অভিযোগ, 140 জন ঠিকাদারকে অংশগ্রহণ করতে বাধা দেওয়া হয়, আর কয়েকজন ঠিকাদারকে ভয় দেখানো হয় বা অতিরিক্ত শিডিউল মূল্য নেওয়া হয়। এদিকে এসকে ট্রেডার্সকে 38,01,000 টাকায় কার্যাদেশ দেওয়া হয়, যা স্থানীয় যুবলীগ নেতা নাসির উদ্দিন ও হুমায়ুন কবিরের প্রভাবের কারণে হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। এখানে 150টি শিডিউল বিক্রি হয়, পক্ষান্তরে শিডিউল জমা হয়নি এবং এই শিডিউল জোরপূর্বক নেওয়া হয়েছে এবং সেখানে সরকারের বহু টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। প্রায় 150 জন শিডিউল কিনেছিলাম, আমি সহ খুলনা আরও অন্যান্য এলাকার লোকজন শিডিউল কিনেছিলাম। তো আমাদেরকে ঢুকতে দেয়নি, কারো শিডিউল ফেলতে দেয়নি, কারো শিডিউল কেড়ে নিয়েছে, কারো শিডিউল ছিঁড়ে ফেলেছে। দুর্নীতির কারণে কার্যাদেশ বাতিল করে পুনরায় দরপত্র আহ্বানের পরামর্শ দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। আমরা আশা করব যে এটা পরিবর্তিত, সব কিছু যেমন পরিবর্তন হবে, এই জিনিসটাও ন্যায্য দামে বিক্রি হবে, যাতে সরকার তার ন্যায্য রাজস্বটা পায়, আমরা এটা আশা করব। তবে গণপূর্ত বিভাগের দাবি, রেড শিডিউল থেকে বেশি দামে ভবন দুটি নিলামে বিক্রি করা হয়েছে, এতে কোনো অনিয়ম হয়নি। শর্ত অনুযায়ী সর্বোচ্চ দরদাতাকে আমরা সুপারিশ করা হয় নোয়া দেওয়ার জন্য বা ওয়ার্ক অর্ডার দেওয়ার জন্য, এবং সেটাই করা হয়েছে। বাগেরহাট শহরের খারদারে 1990-এর দশকে নির্মিত ভবনটির আয়তন ও নির্মাণ ব্যয় জানতে পারেনি গণপূর্ত বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি।